সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনার নিয়মিত অনুষ্ঠান সংবাদ পর্যালোচনায়। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে এসছেন কক্সবাজার অত্যন্ত আমাদের পরিচিত মুখ জনাব সিরাজুল হক সিরাজ, কবি এবং সাহিত্যিক, পাশাপাশি একজন বিশ্লেষক। আজকে কক্সবাজার থেকে প্রকাশিত মোট 11টি দৈনিক আমাদের হাতে আছে। আমরা চেষ্টা করব এই দৈনিকগুলোর শিরোনাম নিয়ে আপনাদের সাথে সংযোগ হতে। প্রথমে দৈনিক কক্সবাজার। নাম কাটালেন মন্ত্রণালয়ের ইয়াবা গডফাদাররা। কক্সবাজারের দেশের প্রথম শিক্ষক সম্মেলন। নতুন তালিকায় 764 জন ইয়াবা ব্যবসায়ী। চকরিয়া সামাজিক বনায়ন 1 লক্ষ গাছ কর্তন। আওয়ামী লীগ নেতা সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আমাদের কক্সবাজার। নাম কাটাতে মন্ত্রণালয় ইয়াবা গডফাদাররা। কক্সবাজারে 3 দিন ব্যাপী শিক্ষা সম্মেলন। সমুদ্র কণ্ঠ। ইয়াবা ব্যবসায়ীর আত্মগোপনে থাকায় বাজারে মাছ মাংসের দাম কমছে। দামি প্রাইভেট কার ও মোটরসাইকেল উদাও। অংশ নিচ্ছে সারা দেশে 110 জন সেরা শিক্ষক। শিক্ষায় তথ্য প্রযুক্তি ব্যবহারে 3 দিন শিক্ষা সম্মেলন কক্সবাজারে শুরু। রামতে পুলিশ ডাকাত, বন্দুকযুদ্ধ, 2 ডাকাত নিহত। চলমান ইয়াবা বিরোধী অভিযানে আরো কার্যকর করার লক্ষ্যে কক্সবাজার পুলিশ বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে। দৈনিক ইরানি। বছর না ঘুরতে হারিয়ে গেল হেফাজতে ইসলাম। রামু পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 2 ডাকাত নিহত। অস্ত্র উদ্ধার। কক্সবাজার 3 দিন ব্যাপী শিক্ষা সম্মেলন শুরু। পরিদর্শনে শিক্ষামন্ত্রী। কক্সবাজার 25 দিন 10 বন্দুকযুদ্ধে নিহত 8। রোহিঙ্গা ঠেকাতে থাকছে বিশেষ ফর্ম। চলতি মৌসুমে লবণের বাম্পার ফলন। আজকের দেশ বিদেশ। বছর না ঘুরতে হারিয়ে গেল হেফাজত। নারী সমাজ উন্নয়নে এখনো যারা সংগ্রাম। জীবন সায়নে খোরশেদারা হক এমপি। 21 দশের শিক্ষা আলোকিত শিক্ষা গড়ার লক্ষ্যে 3 দিন ব্যাপী শিক্ষক সম্মেলন শুরু। আজ শহীদ সুভাষ দিবস। জনাব সিরাজ, আমরা প্রায় পত্রিকায় দেখছি ইয়াবা সংক্রান্ত একটা সংবাদ। ইয়াবা, আপনি জানেন ইতিমধ্যে সরকার কিছুটা হার্ডলাইনে চলে গেছে যে ইয়াবার সাথে যারা সংশ্লিষ্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাও রয়েছে। আমরা কালকে দেখলাম যে অনলাইনে বেশ কয়েকজন ইয়াবার সাথে সংশ্লিষ্ট যারা আমরা গডফাদার বলে থাকি বা যাই বলি, এদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবং আজকেই তারই ধারাবাহিকতায় দৈনিকগুলোর মধ্যে এই নিউজটা এসছে যে ওরা তৎপর ঢাকায় ওরা চলে গেছে। প্রায় স্বরাষ্ট্রমন্ত্রী যে তালিকাটা করেছেন তার মধ্যে অনেকের যাদের নাম আছে তাদের নামটা যাতে কাটানো যায় সেই জন্য ওরা তৎপর। আপনি কি মনে করেন যে সরকার দীর্ঘদিন পর যে উদ্যোগটা নিয়েছে এটা কতটুকু বাস্তবসম্মত? আসলে যা হারার তা আমরা হারিয়ে ফেলেছি, একটা প্রজন্মটা আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি। এখন জীবন সায়নে এসে যদি আমরা কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করি এটা কতটুকু এফেক্টিভ হবে? আপনি কি মনে করেন? চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। আমাদের এই সাম্প্রতিক সময়ে আমাদের সমাজের সবচেয়ে অন্ধকার যে দিক আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইয়াবা। এই ইয়াবা কিন্তু পিতার সাথে পুত্রের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, মায়ের সাথে মেয়ের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, সমাজকে একটি অস্থিতিশীল একটি সমাজে পরিণত করবার জন্য যুব সমাজকে ইয়াবা নিয়ামক ভূমিকা অবতীর্ণ হয়েছে। তা আমরা জানি যে একটা রাষ্ট্রের কিন্তু দায়িত্ব আছে, যে একটা রাষ্ট্রের সামাজিক যে দায়বদ্ধতা তাদের সাথে রক্ষা করা দরকার যে কোনো উপায়ে। তো এই জন্য যে অন্ধকার দিকগুলো আছে, যে অন্ধকার বীজগুলো বপন হয় সমাজে বিভিন্নভাবে, আমার মনে হয় এটা অঙ্কুরেই বিনষ্ট করতে পারলে ভালো হতো। সেটা আমরা ইয়াবার ক্ষেত্রে আমরা বেশি নজর দিইনি, কিন্তু আজকে সরকার সোচ্চার হয়েছে। সরকারকে সাধুবাদ জানাই এই ব্যাপারটার জন্য। আজকে ইয়াবা ব্যবসায়ী যারা, গডফাদার যারা, তারা আজকে নাম কাটাতে ঢাকায় আজকে আত্মগোপন করে আজকে তদবির চালাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমি বলবো যে ইয়াবা ব্যবসায়ীরা সাহস পাবে কেন? আজকে সমাজ যে অবস্থায় গেছে ইয়াবার কারণে, আমার মনে হয় যে ইয়াবার গডফাদারদেরকে একেবারে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি। আবার
আমরা জানি যে প্রত্যেকটা সীমান্ত অঞ্চলে যে অবৈধ ব্যবসা থাকে সবসময়, আবার এমন কিছু ব্যবসায়ী থাকেন যাদের সাথে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা চোরাচালান করে তাদের সাথে একটা সম্পৃক্ততা থাকে। তা আমি বলবো যে ব্যবসা থাকবে সীমান্তের মধ্যে, কিন্তু যেন সমাজকে একেবারে সমূলে বিনষ্ট করবার মতো, একটি প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার মতো এরকম ব্যবসা কোনো অভিভাবক, কোনো গার্জিয়ান, কোনো ব্যবসায়ী, কোনো দেশপ্রেমী মানুষ এটা সহ্য করতে পারে না। তা আমি বলবো যে এটা মূলোৎপাটনের জন্য উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি আরেকটা জিনিস সরকারকে আমি জানাবো উদ্যোগ নেওয়ার জন্য, যেন নিরীহ কোনো মানুষ, ব্যবসায়ীর সাথে জড়িত না এরকম কোনো মানুষ যেন হয়রানির শিকার না। এটাও আমরা দেখতে পাচ্ছি যে অনেক নিরীহ মানুষও কিন্তু এটা শিকার হয়ে যাচ্ছে, যারা ছোটখাটো বিয়ার ক্যারিয়ার আসল গডফাদার যারা আমরা চাইবো ওদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসা। এর মধ্যে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আপনি তো একটু আগে বলেছেন যে এখানকার কিছু লোক সংশ্লিষ্ট থাকতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে প্রায় 107 জনের মতো পুলিশ প্রশাসনের যারা কর্মী তাদের কিন্তু বদলি করা হয়েছে। তো আপনি কি মনে করেন যে প্রশাসনের সাথে যারা যেসব গডফাদাররা আছে তাদের সাথে একটা আনঅফিশিয়াল একটা নেক্সাস আছে, যে এই যে ইয়াবা এই মরণ ব্যাধিটাকে আরো সংক্রমিত করার জন্য এদের সাথে একটা নেক্সাস আছে বলে আপনি কি মনে করেন? যেহেতু একবারে পুরো পুলিশ প্রশাসনকে একটা ঢেলে সাজানো হয়েছে, এটার পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চয়ই একটা জিনিস উপলব্ধি করতে পারি যে সরকার নিশ্চয়ই নিশ্চিত হয়েছে যে প্রশাসনের সাথে তাদের একটা মানে আপনার এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রশাসন আছে, পুলিশ বাহিনী, তাদের সাথে নিশ্চয়ই একটা সংশ্লিষ্টতা পেয়েছি বলে নিশ্চয়ই পুরো একেবারে পুলিশ প্রশাসন ঢেলে সাজানো উদ্যোগ নেওয়া হয়েছে। না হয় এইভাবে সবাইকে বদলি করার একটা উদ্যোগ নেওয়া হবে কেন? নিশ্চয়ই ইতিমধ্যে মাদক নিয়ন্ত্রণে সরকার সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে, এটা নিশ্চয়ই জানেন। সুতরাং আমরা আপনাকে যদি প্রশ্ন করা হয় কক্সবাজার কিংবা আমাদের জাতীয় সমস্যার মধ্যে রোহিঙ্গা সমস্যা নাকি মাদক, কোনটাকে আপনি প্রায়োরিটি দিবেন? মাদক এবং রোহিঙ্গাটা একটা আন্তর্জাতিক একটা সমস্যা, আর মাদকটা হচ্ছে এটা আমাদের স্থানীয় দৈশিক একটা সমস্যা। এটা কি স্থানীয় ভাবে কেমনে বলবেন আমরা? এটা তো জাতীয় পর্যায়ে একটা আন্তর্জাতিক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে একটা প্রজন্ম, সুস্থ প্রজন্ম কিন্তু একটা জাতি বিনির্মাণে সহায়ক ভূমিকা, প্রধান সহায়ক ভূমিকা পালন করে। একটা প্রজন্মকে যদি আপনি শুরুতে যদি ধ্বংস করেন, এর জন্য এর সংস্কৃতি এবং মাদকাসক্ত যদি করতে পারেন, কারণ মাদকের একটা বহুমাত্রিক প্রভাব কিন্তু সমাজে আছে। যেমন একটা মাদকাসক্ত ছেলে ফ্যামিলির জন্য শুধু বাড়েন নয়, পুরা সমাজ, পুরা জাতির জন্য বাড়েন। কারণ এর সাথে সংশ্লিষ্ট আপনার বিভিন্ন ধরনের অপকর্ম হতে পারে, বিভিন্ন ধরনের সামাজিক আপনার ব্যভিচারে লিপ্ত হতে পারে, এখানে শিশু দর্শন, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি, সবকিছু কিন্তু জড়িত। সেই দিক দিয়ে যদি বিবেচনা করেন আপনি এটাকে, আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যাটা আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশের মানে রাখাইন প্রদেশের যে মুসলিম যে নাগরিকরা, বার্মিস যে মুসলিমরা, তাদের সাথে তাদের রাষ্ট্রীয় যে সমস্যা, এটার পরিপ্রেক্ষিতে তারা আজকে শরণার্থী হিসেবে এখানে আছে। আমি সেটাই বোঝাতে চেয়েছি। সেটা আজকে জাতিসংঘ সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে, আমরা জাতীয়ভাবে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি। এর পাশাপাশি ওটা আমাদের জন্য সমস্যা। রোহিঙ্গারা আসছে, এখানকার পরিবেশ ধ্বংস হচ্ছে, এখানকার শ্রমের ক্ষতি হচ্ছে, এখানকার জন্য নাগরিক সুবিধা কমে যাচ্ছে বৃহত্তর কক্সবাজারের মানুষের। পাশাপাশি মাদকের যে বিষয়টা, আমি বলবো যে এটা রোহিঙ্গাদের ছিল অনেক বেশি মারাত্মক এফেক্টিভ, সেটা আমি বলতে চাচ্ছি। জি, অবশ্যই এটা আমরা সবাই অকপট আমরা স্বীকার করছি। এবং রোহিঙ্গা ঠেকাতে আবার বিশেষ ফর্ম নিশ্চয়ই জানেন, ভোটার হাল লাগাত হচ্ছে এখানে আবার রোহিঙ্গা ঠেকাতে বিশেষ একটা ফর্ম আসলে এখানে আসছে। এই যে রোহিঙ্গারা বারবার আমাদের ভোটার তালিকায় ওরা সম্পৃক্ত হচ্ছে এবং বিভিন্ন ধরনের পাসপোর্ট নিয়ে আমাদের চেয়ারম্যান মেম্বার ওদেরকে, আমি জানি না কোন নৈতিকতার এই আস্ফলন নিয়ে ওরা এসব দিচ্ছে, এইসব সার্টিফিকেট দিচ্ছে বা দেশ। আপনি কি মনে করেন সরকার আবার নতুন করে ফর্ম দিচ্ছে রোহিঙ্গা যাতে ঠেকানো যায়, এটা কতটুকু এফেক্টিভ হবে? এখানে হয়তো যারা ভোটার লিস্ট করতে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যান বিভিন্ন অনুসন্ধানীরা, তথ্য অনুসন্ধানীরা, ওরা হয়তো দেখে যে কি একটা ঘরের মধ্যে একটা ঘরে তারা গেল রোহিঙ্গা সংশ্লিষ্টতা আছে এরকম হয়তো তারা দেখতে পাচ্ছে, তখন হয়তো তাকে আবার ফর্ম না দিয়েও পাচ্ছে না। তা আমার মনে হয় দুটো ফর্ম যদি দেয়
একটা ফর্ম যদি রোহিঙ্গাদের জন্য আলাদা করে রাখা হয়, তাদের তথ্যটাও কালেকশন করে নিয়ে আসলে এটা পরবর্তীতে গিয়ে শনাক্ত করতে তাদেরকে সুবিধা হয় যে আমাদের এখানে কে কে রোহিঙ্গা, কতজন রোহিঙ্গা আছেন, কতটা রোহিঙ্গা পরিবার আছেন। এটা সরকারের একটা টোটাল একটা নজরদারির মধ্যে। বিশেষ ফর্ম যেটা আসছে গতবার যেটা এসেছিল ওটার মধ্যে আপনার ওদের আরএস বা বিএস বা পূর্বপুরুষের কোনো খতিয়ান বা কিছু আছে অস্তিত্বের জন্য, এটা আছে কিনা। পাশাপাশি এখানে আমরা চেয়ারম্যান মেম্বারের সার্টিফিকেট আসলে এটা খুব একটা কঠিন ব্যাপার নয়, আমাদের বাস্তবতা যেটা সহজে পাওয়া যায়। এর বাইরেও যে জিনিসটা হচ্ছিল যে ওই লোকের আরএস কিংবা বিএস ওনার কোন নাম আছে কিনা, তারপরে অনেকদিন যাবে এখানে আছে। আরএসবিএস বলতে এখানে মনে করেন অনেক রোহিঙ্গাদের কিন্তু পূর্বপুরুষ এখানে ছিল বাংলাদেশে, বা যদি থেকে থাকে তাহলে মনে করেন তার দাদা ছিল, দাদার যদি এখানে আরএস থাকে বা এমআরআর থাকে, সম্পত্তির যদি একটা হদিশ থাকে রাষ্ট্রীয়ভাবে, যদি সেটা ভূমি অফিসে পাওয়া যায় কিংবা দলিলাদিতে পাওয়া যায়, তাহলে কিন্তু তাকে ভোটার করা হয়েছে। অতীতে আমরা সেটা দেখেছি। যাদের কিন্তু এটা নেই, এক সময় তো আমাদের এখানে আসলে আমরা যদি বলি কক্সবাজার ক্যাপ্টেন কক্সকে কিন্তু এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল স্টিঙ্গার কোম্পানি থেকে, শুধুমাত্র এই যে আরাকান রাজ্যে যারা মাইগ্রেট হয়ে আসছে এদেরকে কিন্তু রিহেবিলিট করার জন্য, এদেরকে পুনর্বাসন করার। আমাদের এখানে কিন্তু ওই ধরনের একটা ইয়ে ছিল এক সময়, কিন্তু আমরা বিশেষ করে 20 বছর আগে যারা 92 সালে যে যারা এসছেন ওদের নিয়ে আমরা খুবই চিন্তা করছি। এর আগের না, 79 এসছে, ওরা কিন্তু প্রায় চলে গেছিল। এরপরে না 70 প্রথম আসলে ফার্স্ট যেটা রিঙ্গেরি করছিল। এরপরে যেগুলো 90-এর দশকে যারা আসছে ওদের নিয়ে আমরা খুবই চিন্তিত। এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে 30,000-এর মতো রোহিঙ্গা রেজিস্টার আছে এর মধ্যে। এর বাইরেও 5 থেকে 6 লাখ রোহিঙ্গা আনরেজিস্টার্ড আছে। এখন সরকার যে নতুন দিতে যেখানে আমরা দেখলাম ঠেকাতে নতুন ফর্ম 30 বিশেষ ফর্ম, এটা কতটুকু কার্যকর হতে পারে, এর বাইরে কি আমাদের নাগরিক সচেতনতার দরকার কিনা? কারণ ফর্মে কিন্তু ফাঁকি দেওয়ার অনেক স্কোপ থাকে। এর মধ্যে জনগণের এবং যারা জনপ্রতিনিধি আছে যারা, তাদের আপনার কার্যকর ভূমিকাটা কি হতে পারে? এটা মনে করেন আমরা ইউনিয়ন ভিত্তিক বা মহল্লা ভিত্তিক সরকারি উদ্যোগ নিয়ে আমরা কমিটি করতে পারি, যাতে রোহিঙ্গারা আমাদের এখানে অনুপ্রবেশ করতে না পারে, এখানে যাতে নাগরিকত্ব না পায়, বা রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য যারা তদবির করে তাদেরকে চিহ্নিত করা যায় আমরা কমিটি করার মাধ্যমে। এটা একটা আমরা উদ্বুদ্ধ করার একটা বিভিন্ন আনুষ্ঠানিকতা আমরা করতে পারি। ওয়ার্ড ভিত্তিক যদি আমরা কমিটি করতে পারি, আইনকে ফাঁকি দেওয়ার ফর্মকে ফাঁকি অনেক কিছু অনেক ফাঁক ফুকুর হয়ে গেছে। আরেকটা এখানে খুব ইম্পর্টেন্ট নিউজ, যে চলতি মৌসুমে লবণের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ চাষিরা, আমদানি বন্ধের দাবি। এই যে বারবার আমরা লবণ নিয়ে চিন্তিত, আপনি জানেন যে এই জনপথে আমাদের প্রধান একটা প্রাকৃতিক সম্পদ যেটার উপর আমাদের জীবন জীবিকা নির্ভর করে লবণ। এই লবণের ন্যায্য দাবি কিন্তু আসলে সঠিক করতে বহুদিন যাবৎ লবণ নীতি করা হয়েছে, বিভিন্ন উদ্যোগ গঠন করা হয়েছে। তারপরেও এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আপনারা জানেন যে এখানে কেউ যারা কি প্লেয়ার যাদেরকে আমরা বলি, ওদের হাতে কিন্তু সমস্ত ব্যবসা বাণিজ্যটা কন্ট্রোল হয় 2-1 জনের। আজকে যে আমরা আমাদের দেশের চাহিদা মোটামুটি পূরণ করতে সক্ষম হয়েছি, এখানে যাই যেসব লবণ উৎপাদন হয়, আমরা এখানে এইবার মনে হয় 18 লক্ষ মেট্রিক টন লবণ উৎপাদন হবে কক্সবাজারের এই এলাকায়, পাশে আনতে পারে। তারপরও আপনি মাঠের মধ্যে লবণ বিক্রি করছে কেজি 1 টাকা, অথচ আপনি খোলা বাজারে দেখেন প্যাকেট লবণ 30 থেকে 40 টাকা। এই যে একটা বিরাট একটা ফার্ম, এবং প্রান্তিক চাষিরা সত্যিকার অর্থে ওরা ওদের শ্রমের মূল্য পাচ্ছে না। এই যে 1 তারিখে আমরা ঢাকঢোল পিটি এই যে আপনার বিশ্ব শ্রম দিবস পালন করলাম 1 মে, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন রূপ। এই যে আমরা দ্বৈত নীতি, একদিকে আমরা ওদের স্বার্থের কথা বলছি, অথচ আজকে আমার জনপথের হাজার হাজার কৃষক ওদের ন্যায্য দাবিটা পাচ্ছে না, এদের শ্রমের মূল্য পাচ্ছে না। এই নিয়ে আপনার কি চিন্তা চেতনা থাকতে পারে? এটা আসলে দেখুন, আমরা স্বাধীন হয়েছি প্রায় আজকে 42টি বছর চলে গেল, কিন্তু বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারে এরকম যে ক্ষেত্রগুলো আছে, এদের মধ্যে লবণও কিন্তু একটি। আমাদের প্রতিদিনের
খাদ্য তালিকায় যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পায় সেটি হচ্ছে লবণ। এখনো কিন্তু আমরা স্বাধীনতার 42 বছরে আমরা একটি লবণ বোর্ড কিন্তু গঠন করতে পারি। প্রতি বছরে কিন্তু লবণের একটা লবণ নিয়ে একটা কথা হয়, লবণ নিয়ে একটা আন্দোলন হয়, কিন্তু সরকার কখনোই লবণটাকে শিল্প ঘোষণা করার মধ্য দিয়ে, একটা লবণ বোর্ড গঠন করার মধ্য দিয়ে প্রতি বছর লবণগুলো সুনির্দিষ্ট একটা দামের মধ্যে কিভাবে নেওয়া যায় কৃষকের হাত থেকে, যাতে কৃষক বঞ্চিত না হয়, যাতে কৃষক বলতে এখানে কিন্তু লবণটা কিন্তু অধিকাংশ উৎপাদিত হয় কক্সবাজার থেকে। কক্সবাজারের অন্তত 3 থেকে 4 লাখ মানুষ কিন্তু লবণ শিল্পের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। প্রকারান্তরে কিন্তু কক্সবাজারে কি হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। পাশাপাশি এই লবণকে নিয়ে কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেটা কিরকম, মনে করেন এখানে যদি লবণ শিল্পটাকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে লবণ, বাইরের লবণ এখানে আমাদেরকে আমদানি করতে হবে, অথচ আমরা শক্তি অর্জন করেছিলাম আমার লবণ বাইরে রপ্তানি করার জন্য। তো সেটার পরিপ্রেক্ষিত হয় কি, অনেক সময় দেখা যায় লবণ এখান থেকে পাচার হচ্ছে, বাংলাদেশের লবণ হতে বাইরে চলে যাচ্ছে, ওখান থেকে আবার প্যাকেটজাত হয়ে এখানে লবণ আসতেছে আবার, বা আমরা আমদানি করার মধ্য দিয়ে আমাদের লবণ আমরা আনতেছি, এরকম হয়তো ঘটনা হয়ে যেতে পারে। তাই এই জন্য আমি বলবো যে লবণকে শিল্প ঘোষণা করার মধ্য দিয়ে, সুনির্দিষ্টভাবে লবণ বোর্ড গঠন করার মধ্য দিয়ে, লবণ বোর্ডটা কক্সবাজারেই করতে হবে, এটা ব্যক্তিগতভাবে কক্সবাজারের মানুষের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি সেটা। পাশাপাশি প্রতি বছর যাতে লবণ চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়, তাদেরকে কৃষি ঋণ তো দিতে হবেই, লবণ চাষের জন্য আলাদা আলাদা করে লোনের ব্যবস্থা করতে হবে, আর লবণগুলোকে সুনির্দিষ্ট দামে তারা যেন ন্যায্য মূল্য পায়, দামে তাদের শ্রমের জন্য ন্যায্য মূল্য পায়, একটা সুনির্দিষ্ট দাম ঠিক করে দিয়ে যদি লবণ চাষিদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আজকে 1 টাকা লবণ, এটা হাস্যকর একটা ব্যাপার, 1 কেজি 1 টাকা লবণ। আমার মনে হয় যে যদি আমরা সুনির্দিষ্ট একটা দাম আমরা নির্ধারিত করে দিই রাষ্ট্রীয়ভাবে, লবণ শিল্পটা যেমন উৎসাহিত হবে, শ্রমিকরাও একটু সুখের একটা সংসার করতে পারবে, আবার ব্যবসায়ীরাও লবণ নিয়ে কক্সবাজারের মানুষ একটা সুন্দর একটা অবস্থানে চলে যেতে পারবে, আর রাষ্ট্র এই কক্সবাজারের লবণ শিল্পকে একটা সাজানোর মধ্য দিয়ে, উত্তরণের মধ্য দিয়ে পুরো জাতিকে লবণের একটা সুন্দর, একটা সস্তায় লবণ একটা আস্বাদন দিতে পারবে। এখানে আরেকটা ওনাদের দাবি ছিল আমদানি বন্ধের দাবি। আপনি নিশ্চয়ই জানেন আমাদের কিন্তু খুব একটা বেশি আমদানি করতে হয় না, এবং এখানে রাষ্ট্রযন্ত্র যদি ওনাদের সদিচ্ছা থাকে তাহলে একটা মেকানিজম আমরা করতে, যে আমদানি হয়তো আমরা পুরোপুরি বন্ধ করতে পারবো না, কারণ এটা আপনার জানেন যে গ্লোবাল ইকোনমি এখন যুগ, এখানে সেক্ষেত্রে আপনার এই যে আমদানি, যদি আমরা আমদানি এখানে মেকানিজমটা ডেভেলপ করা উচিত, যেটা আমদানির উপরে শুল্কের হারটা যদি বৃদ্ধি করা যায়, মানে অনেক সময় দেখি যে কম দামে বাইরে থেকে লবণ নিয়ে আসার ফলে এখানে মার্কেট সয়লা হয়ে যাচ্ছে এবং স্বভাবতই ওরা আসল দামটা পাচ্ছে না। সুতরাং সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমদানি নীতিটা একটু পরিবর্তন আসা দরকার? লবণ আমদানির ক্ষেত্রে যদি আমরা শুল্কটা যদি একটু বেশি করে দিই, তাহলে হয়তো আমাদের এই যে কম্পারিজন, যে মাঠ পর্যায়ে যারা উৎপাদন করতে, যারা আমদানি করতে, দামটা একটু আসলে, এটা আসলে আপনি আরেকটা জিনিস দেখুন, আমি ব্যক্তিগতভাবে মাঠ থেকে উৎপাদিত লবণ হয়তো আমরা এক সময় খেয়েছি সরাসরি, কিন্তু এখন তো আমার আয়োডিন মিশ্রিত লবণ ছাড়া আমি খাবো না, আপনিও খাবেন না। তাহলে দেখেন আমার মাঠ থেকে যে লবণ উঠতেছে 1 টাকা দামে তারা নিচ্ছে, আবার এই লবণটা এখানে কিন্তু আয়োডাইজড করার জন্য কোনো ইন্ডাস্ট্রি নেই, আছে এখানে আপনার মানে ব্যাপকভাবে করার জন্য কক্সবাজারে বলতে চাচ্ছেন আমাদের বেসিক শিল্পনগরী যেটা আছে সরকার যেহেতু এই কথাটা আপনি এনেছেন, এখানে আমাদের প্রায় 40টা প্ল্যান্টকে কিন্তু সরকার সাবসিডি দিয়ে কিন্তু 5 লাখ টাকা দিয়েছিল, ওদের আয়োডাইজ প্ল্যান্ট, এটা ইউনিসেফ সাহায্য করেছিল। কিন্তু এটা সঠিক তদারকি না থাকাতে এখানে অনেকগুলা মিল কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ ওরা যে আইসিআই এবং বড় বড় মোল্লাসল, ওরা যে ভ্যাকুয়াম সিস্টেমের যে আপনার আয়োডিন মিশ্রণ করে, এটা অনেকটা সুন্দর ঝরঝর, এটা ডিমান্ড। সুতরাং সেই ক্ষেত্রে এটা একটা জিনিস যে যারা আয়োডাইজ প্ল্যান করার জন্য সরকার থেকে অর্থ পেয়েছিল, এইগুলাকে হয়তো আরো গতিশীল করা যেতে পারে, প্রয়োজনে এদেরকে অন্য আরো সাবসিডি দিয়ে। পাশাপাশি আমি বিশেষ করে বলছি যে আমদানিতে বিদেশ থেকে যে আমদানি করে আমরা আপনার বিশেষ করে ট্যানারিতে ওরা আমরা ইন্ডাস্ট্রিয়াল সল্টের নাম দিই, কিন্তু আমাদের এই যে লবণগুলো উৎপাদিত হচ্ছে এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সল্ট ইউজ করা যায়, এবং আপনি যদি বাইরে থেকে যদি লবণ ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি করেন এবং প্রাইসটা মার্কেট প্রাইসে আর যদি কম হয়, তাহলে স্বভাবতই আমরা যারা প্রান্তিক চাষিরা কিন্তু লাভবান হবো না।
সেক্ষেত্রে আপনি কি মনে করেন আমদানিটা আরো কন্ট্রোল করা দরকার, এবং প্রথমে আমাদের যে উৎপাদিত লবণের চাহিদা মিটিয়ে তারপর আমদানি করা উচিত? না, এখন তো যে প্রক্রিয়ায় কক্সবাজারে লবণ উৎপাদিত হচ্ছে, সরকার যদি এটাকে উৎসাহ প্রদান করে উদ্যোগ নেয়, আমার মনে হচ্ছে 1 ছটাক লবণও আমদানি করতে হবে না, যেটা আমার মনে হচ্ছে। যদি 1 টাকা দামে 1 কেজি লবণ এখানে বিক্রি হয়, তাহলে বিদেশ থেকে যে লবণগুলো আমদানি করা হচ্ছে সেটা কি 1 টাকার চেয়ে কম দাম? 8 আনা বা 75 পয়সা বা 90 পয়সা, সেটা নিশ্চয় নয়। আমার মনে হচ্ছে যে এখানে কোথাও একটা কিন্তু আছে, কোথাও একটা অন্তর্গত একটা বিষয় আছে, সেখানে একটা জটিল একটা কি আছে, জাল আছে সেখানে, যে লবণ শিল্পকে মার খাওয়ানোর জন্য বাংলাদেশে। তো আমরা চাইবো যে লবণ শিল্প যাতে বেঁচে থাকে, কৃষককুল যাতে বেঁচে থাকে, সেই হিসাবে সরকারি যেসব নীতি নির্ধারকরা আছেন অন্তত আমদানির ক্ষেত্রে যাতে এটা অনেকটা একটা নিয়ম নীতি অনুসরণ করা হয়, পাশাপাশি এর যে শুল্ক হারটা বৃদ্ধি করলে আমাদের কৃষকের আমাদের ন্যায্য দাবি। আমার প্রশ্ন হচ্ছে, একটা লবণ বোর্ড যদি গঠন করা হয়, সরকার যদি সেই লবণ বোর্ডকে সক্রিয় করে, লবণকে যে শিল্প ঘোষণা করা হয়েছে এটাকে যদি সক্রিয় করে, এবং এটা যদি সুন্দর একটু উদ্যোগ নেয়, তাহলে আমার মনে হচ্ছে আমদানি করার কোনো প্রশ্নই আসে না। আমরা আমাদের আজকে দেশ বিচার একটা দেখলাম, একটা ভালো একটা খবর, এটা হচ্ছে নারী সমাজ উন্নয়ন এখনো যার সংগ্রাম, জীবন সায়ন খুরশেদারা হক এমপি। আপনি নিশ্চয়ই যারা খুরশেদারা হক, আমরা যাকে খালাম্মা হিসাবে চিনি, এইখানকার উনি এই কক্সবাজারের একজন বউ। উনি সিলেট থেকে এসে কক্সবাজার আসলে আমাদের সেই প্রান্তিক নারী সমাজের যারা হতদরিদ্রদের জীবন মান উন্নয়নের জন্য সারা জীবনই কষ্ট করে গেছে এবং জীবন সায়নেসে একটা এমপি হতে পেরেছে। আপনি কিভাবে দেখেন এটা? আমি প্রথমে খুরশেদারা হককে আমি অভিনন্দন জানাচ্ছি কক্সবাজারের 20 লক্ষ মানুষের পক্ষ থেকে। আমি বলবো যে তিনি যে স্বীকৃতিটা পেয়েছেন এটা হচ্ছে আদর্শের স্বীকৃতি। তিনি কিন্তু দল বিচ্যুত হননি, নারী সমাজের সাথে ছিলেন, নারী উন্নয়নের সাথে ছিলেন, এবং যে সংগঠনটি তিনি করতেন প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি কি সংগঠনে তিনি থেকে গেছেন। তিনি একটা দলবাজ যারা আছে, দল বদলের যারা রাজনীতি করে, তাদের জন্য একটা শিক্ষাও হতে পারেন খুরশেদারা হক, যে দল বদল না করেও একজন মানুষ একটা চরম স্বীকৃতি পেতে পারে। একজন খুরশেদারা হক সেই কক্সবাজারে আমাদের পারিবারিক সূত্রে উনি সিলেট থেকে এসেছেন, উনি আমাদের আত্মীয়তার সূত্রে এখানে এসেছেন, কিন্তু কক্সবাজারের জন্য তার যে শ্রম, তার যে নিষ্ঠা, এবং তার যে এক রৈখিক যে একটি সংগঠনকে ঘিরে তার যে অবস্থান, এটার একটা স্বীকৃতি তিনি পেয়েছেন। আমি বলবো যে যারা দল বদলের যারা রাজনীতি করে, দলবাজের যারা রাজনীতি করে, তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আপনারা দল নিয়ে একাগ্রভাবে কাজ করুন, একদিন আপনাদেরও স্বীকৃতি আসবে। তাই খুরশেদারা হক দীর্ঘজীবী হন, বর্তমানে তিনি এমপি হয়েছেন, তার এই অসাধারণ অর্জনের ভেতর দিয়ে কক্সবাজারের নারী সমাজের জন্য, বাংলাদেশের নারী সমাজের জন্য তিনি আরো কাজ করে যান, সেটা আমি প্রত্যাশা করছি। আপনি জানেন আজকে শহীদ সুভাষ দিবস, সেটা হয়তো সুভাষ দা সম্পর্কে অনেকেই জানে না। আজকে এই দিবসটা ছাত্র ইউনিয়ন এবং অন্যান্য সংগঠন মুক্তিযুদ্ধ সুবিধারা পালন করছে, খুব একটা ঝাঁকজমকপূর্ণ নয়। এই সুভাষ দিবস আমরা পালন করছি, এবং সত্যিকার অর্থে সুভাষদার পরিবার কেমন আছে এই খবরটা হয়তো আমরা অনেকে নিচ্ছি কি নিচ্ছি না আমি ঠিক জানি না। তো আপনি কি মনে করেন সুভাষদা একজন নিবেদিত প্রাণ ছিলেন? এটা আমরা ছোটবেলায় ওনাকে দেখেছি, ছাত্র ইউনিয়ন করতেন। এই সুভাষদার আসলে জীবনী এবং ওনার যে নিবেদিত প্রাণ ছিলেন, একজন সারা জীবনে বাংলা রাজনীতি করেছেন, ওনাকে নিয়ে কি আপনি মনে করেন আরো একটু বৃহত্তর পরিসরে কিছু একটা হওয়া উচিত? আমরা তো আসলে বিস্তৃত জাতি, আমরা মনে রাখি না, মনে না রাখার যে একটা চরিত্র আমাদের মধ্যে আছে, এটাকে আগে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। শহীদ সুভাষকে আজকে মনে রাখার কথা আসছে, শহীদ সুভাষকে সুভাষের স্মৃতি রক্ষার জন্য যে একটা হল, আমাদের যে পাবলিক হল, শহীদ সুভাষ হল, সেটা আজকে আপনি দেখুন কি অবস্থা। মানে তার স্মৃতিকে আরো জাগরুক করবার জন্য আপনি বলছেন, কিন্তু আজকে দীর্ঘদিন ধরে যেখানে শহীদ সুভাষ হলে, পাবলিক হলে, এখানকার শিল্প সাহিত্য, এখানকার রাজনীতি, এখানকার নন্দনতাত্ত্বিক চেতনা, অর্থাৎ এখানকার যে
বিকাশ কেন্দ্রিক যে আন্দোলন, সমস্ত কিছু আন্দোলনের সূতিকাগার ছিল কিন্তু পাবলিক লাইব্রেরি এবং শহীদ সুভাষ হল। সেই পাবলিক লাইব্রেরিতে আজকে দীর্ঘদিন ধরে কোনো কার্যক্রম নয়। সেখানে ওই কার্যক্রমটা থাকলে হয়তো শহীদ সুভাষের নামটা উচ্চারিত হতো বিভিন্ন মাইকে, পাবলিসিটিতে, বিভিন্ন প্রেস রিলিজে। সেটাও কিন্তু আজকে বন্ধ। শহীদ সুভাষকে আমরা স্মরণ করতে পারছি না। তো শহীদ সুভাষ কক্সবাজারের কৃতি সন্তান। সে 1971 সালে মুক্তির জন্য সংগ্রাম করেছে, স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, মানচিত্রের জন্য এবং পতাকার জন্য সে সংগ্রাম করেছে। তার রক্তের ভেতর দিয়ে, তার মৃত্যুর ভেতর দিয়ে আমরা বাংলাদেশকে পেয়েছি, স্বাধীন কক্সবাজারকে পেয়েছি। সেরকম একজন মানুষকে নিয়ে আজকে প্রশ্ন উঠবে কেন? প্রশ্ন না ওঠার আগে কি তার স্মৃতি রক্ষার জন্য আমরা উদ্যোগ নিতে পারি না, সরকারিভাবে, জাতীয়ভাবে, কিংবা আমাদের দেশগতভাবে? আপনি যে প্রশ্নটার অবতারণা করেছেন, যে আজকে পাবলিক লাইব্রেরি দীর্ঘদিন যাবত, আমার মনে হয় 6-7 বছর যাবত এটা আসলে নিষ্ক্রিয়, যেহেতু এখানে আরো সময়, যার ফলে শুধু শহীদ সুভাষের সূত্র ধরে বলি, সাংস্কৃতিক চর্চার একটা কেন্দ্রবিন্দু ছিল। জি জি জি। এর মধ্যে যে বিচ্ছিন্ন হয়ে গেল সবাই, কারণ আপনি জানেন একটা মিটিং পয়েন্ট থাকার দরকার, এটা যদি বটমূল হবে। কক্সবাজারে একটা প্রাণকেন্দ্র ছিল, বিভিন্ন ধরনের মিটিং এবং সাংস্কৃতিক চর্চার একটা প্রাণকেন্দ্র ছিল আপনার পাবলিক লাইব্রেরি, শহীদ দৌলত ময়দান যেটা বলি। এই যে দীর্ঘদিন যেটা নিষ্ক্রিয় থাকার ফলে আমরা কিন্তু অনেক কিছু হারি। আমি এটা আমার সাথে একমত হবে, আমি পুরো একমত। এটা অনেক সাংস্কৃতিক চর্চা আমরা বিক্ষিপ্তভাবে বলেছি। এটা যদি ঠিকভাবে থাকতো তাহলে হয়তো কক্সবাজার আরো এগিয়ে যেত। একজন সাদা মনে করেন সাংস্কৃতিক কেন্দ্র, সেখানে অনুষ্ঠান হোক, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই। কিন্তু একজন সাধারণ মানুষ মনে করেন, রুমালি ছড়ার একজন মানুষ মনে করেন একটা নাটক দেখতে যাবে, তাকে যদি সাংস্কৃতিক কেন্দ্রে যেতে হয় তাকে 100 টাকা হাতে নিয়ে যেতে হবে। কিন্তু পাবলিক হলে যদি সেই নাটকটা হয় তাহলে সে কিন্তু হেঁটে গিয়ে কোনো টাকা খরচ ছাড়া দেখে আসতে পারে। পাবলিক হল মাঠে যদি একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান কি তাকে খরচ করে দেখতে যেতে হয় না? তো এখন এই পাবলিক হলটাই যদি মুক্ত করা না হয়, কক্সবাজার মুক্ত হয়েছে, সুভাষরা কক্সবাজার মুক্ত করেছে, কিন্তু শহীদ সুভাষের স্মৃতি রক্ষার জন্য যে পাবলিক লাইব্রেরি, পাবলিক হল, যে শহীদ সুভাষ হল, সেই হলটা যদি মুক্ত না হয় তাহলে আমরা কিন্তু সাংস্কৃতিক ভাবে আমাদের মধ্যে একটা বন্ধাত্ব চলে আসবে। আগে তার স্মৃতির সাথে আমাদের সাংস্কৃতিক উত্তরণের জন্য আমাদের সাংস্কৃতিক যে সূতিকাগার, সেই পাবলিক হল, সেই শহীদ সুভাষ হলের কাজকে দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে নিয়ে এটাকে উন্মুক্ত করার জন্য আমি দাবি জানাচ্ছি। এটা আজকে প্রায় পত্রিকায় শিরোনামে আসছে, 3 দিন ব্যাপী একটা সম্মেলন হচ্ছে, শিক্ষক সম্মেলন, 21 শতকের শিক্ষার আলোকিত শিক্ষক গড়ার লক্ষ্যে। এখানে আমাদের মন্ত্রী এসছেন 2 জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান উদ্বোধন করেছেন, পরে আমরা নাহিদ সাহেবকে দেখেছি। এইখানে একটা জাতি বিনির্মাণে শিক্ষকদের একটা ভূমিকা রয়েছে। এটা আমি কোনো সমালোচনার দৃষ্টি দিয়ে বলছি না। বর্তমান শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের আদর্শিক চিন্তা চেতনা, আপনি যখন লেখাপড়া করেছেন প্রাইমারি স্কুলে, বর্তমানে যে আমরা ডিজিটালের কথা বলছি, এখানে প্রায় ডিজিটাল কন্টেন্ট নিয়ে ডিসপ্লে হওয়া শুরু হয়েছে। এর বাইরেও নীতি নৈতিকতার দিক দিয়ে আমাদের ছাত্ররা, আমাদের শিশুরা, আমাদের ভাই বোনরা কতটুক সক্ষমতা অর্জন করেছে বিগত 10 বছর বা 20 বছর যাবত। আমরা হয়তো তথ্যভিত্তিক বা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আজকে প্রত্যেকটা ক্লাসে ডিজিটাল কন্টেন্ট চালু করছে, এটা দেখছি। এর বাইরেও যে একটা শিক্ষিত এবং সুশিক্ষিত দুটো জিনিস রয়েছে, এবং আমরা তাকে সুশিক্ষিত বলি যার মধ্যে নীতি নৈতিকতা, সোশ্যাল নর্মস এন্ড ভ্যালুস যেটা আমরা বলি, এটা সমৃদ্ধ থাকলে সে একদম সুশিক্ষিত হবে। তো আমরা শিক্ষিত জাতি পাচ্ছি, সুশিক্ষিত জাতি আমরা পাচ্ছি না। আজকে ডিজিটাল সম্মেলন হচ্ছে, এখানে বিভিন্ন শিক্ষকরা ওনাদের ডিজিটাল কন্টেন্ট ডিসপ্লে করছে, এর মধ্যে ওনারা পুরস্কার পাবেন। এই যে সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা, আপনার দৃষ্টিতে বর্তমান প্রেক্ষাপটে কি মনে হয়? একজন শিক্ষক কিন্তু একটা জাতি গড়ার ক্ষেত্রে একটা নিয়ামক, সে মানুষ গড়ার কারিগর বলা হয় একজন শিক্ষককে। সে শিক্ষক যদি সুশিক্ষিত না হয়, সে শিক্ষক যদি প্রজ্ঞাবান না হয়, প্রজ্ঞার অধিকারী না হয়, সে শিক্ষক যদি সমকালীন জ্ঞানের সাথে তাল মিলিয়ে চলতে না পারে, তাহলে সে কিন্তু বর্তমান একজন স্টুডেন্টের কাছে যাওয়ার কিন্তু যোগ্যতা রাখবে না। পাশাপাশি প্রযুক্তি নির্ভর যে শিক্ষা আজকে চালু হচ্ছে,
প্রযুক্তিকে কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সরকার হচ্ছে উদ্যোগ নিয়েছে। শিক্ষকের ভেতর দিয়ে ছাত্রদের মধ্যে সেটা পৌঁছে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে সেটা পৌঁছে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমি ডিজিটালাইজড করলাম আমার স্কুলকে, গ্রামের পাড়াগার যে সরকারি স্কুল আছে সেটাকে, কিন্তু যে সেই স্কুলে যে স্টুডেন্টটি পড়তে আসছে তার ঘরের কি অবস্থা, ঘরে সেই স্কুলে যে পাঠ নিয়ে সেটা তার ঘরে চর্চা করার সেই সুযোগটা তার আছে কিনা, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তার ঘরে বিদ্যুৎ আছে কিনা, তার ঘরে কম্পিউটারটা চালু করার ব্যবস্থা আছে কিনা, তার ঘরে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সে পাঠকে চর্চা করার সেই ব্যবস্থা তার ঘরের মধ্যে আছে কিনা, সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে বিষয়টা। না হয় কিন্তু আমাদের উদ্যোগটা কিন্তু মাঠে মারা যায়। পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে, একটা স্কুলে শুধুমাত্র প্রযুক্তিকে আমি দিলাম কিন্তু মানবিক শিক্ষাগুলোকে আমি কর্তন করলাম, সেটা হবে না। মনে করেন একটা প্রাইমারি স্কুলের একটা দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্টকে আমি কম্পিউটারের ধারণা দিলাম কিন্তু সঙ্গীতের ধারণা দিলাম না, সে গানের ধারণাটা দিলাম না, ক্লাসের বাইরের কবিতার ধারণাটা দিলাম না, সেখানে ক্রীড়ার ধারণাটা দিলাম না। অর্থাৎ একজন স্টুডেন্ট সে সমকালীন জ্ঞানকে প্রযুক্তিকে অর্জন করবে, পাশাপাশি তাকে কিন্তু তার মানবিক হবার জন্য, তার মধ্যে একটা সৌন্দর্য চর্চার, একটা সুন্দর স্রোত বিনির্মাণের জন্য যে ক্লাসের বাইরেও যে শিক্ষা, সেটাও কিন্তু তাকে দিতে হবে। এখন আপনি দেখুন গ্রামের স্কুলে গিয়ে দেখুন, সে হয়তো জাতীয় সঙ্গীতটা ভালো করে বলতে পারতেছে না, সঙ্গীতের কথা দূরে থাকুক। আমি বলবো যে প্রযুক্তির সাথে আমাদের যে চিরায়ত যে সৌন্দর্য চেতনা, যে মানবিক চেতনা, সেখানে সঙ্গীত, সেখানে শিল্পকলা, সেখানে চিত্রাঙ্কন, সেখানে কবিতা আবৃত্তি, অর্থাৎ একজন সেখানে ক্রীড়ার সর্বোচ্চ ব্যবস্থা একজন শিশুর জন্য, তার শারীরিক গঠন শৈলীর জন্য। আদর্শ পাঠশালা বলতে আমরা তখনকার পৌরনীতি যা দেখতাম, একটা স্কুলে একটা খেলার মাঠ থাকবে, একটা ফুলের বাগান থাকবে, আদর্শ স্কুলের ব্যবস্থা। আমি যেটা বলছিলাম যে নৈতিক শিক্ষিতের কথা বলছিলাম আপনাকে, এই যে নৈতিক জ্ঞান চর্চা থেকে আমরা কিন্তু অনেক দূরে চলে গেছি, ডিজিটালাইজড হয়েছে, কিন্তু এক সময় আমরা হয়তো আমাদের যারা অগ্রণী ছিলেন এখানে এক ধরনের পাঠ চর্চা ছিল যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মূল গুরুজনে সেই কাজ আমি যেন ভালো হয়। এইসব যে টিপসগুলো এখন কিন্তু এইসব নাই। আপনি একজন খুবই ভালো বলেছেন, ডিজিটালাইজ একজন স্টুডেন্ট অফিস থেকে স্কুলের পাঠশালা থেকে যদি বেরিয়ে যদি রাস্তা দিয়ে একটা মুরব্বীকে সালাম না দেয়, একজন ভিক্ষুককে যদি, একজন অন্ধকে যদি রাস্তা পার করে দেওয়া শিক্ষিত না, তাহলে এই সমাজের কি দরকার? এই যে প্রজন্ম সৃষ্টির কোনো প্রয়োজনীয়তা কি আছে? খুবই খুবই চমৎকার বলেছেন আপনি এই জায়গাটায়। সেই জায়গাটায় যদি আসতে হয় তাহলে মনে করেন আমরা দেখতে পাই যে শিশু মনস্তত্ত্ব যেটা, এটাকে ডেভেলপ করবার জন্য, এটাকে নৈতিকভাবে সমৃদ্ধ করবার জন্য মনে করেন আমাদের যে ঋষি মনীষী এবং লেখকরা, কবি লেখকরা যারা আছেন, তাদের যে সৃষ্টি রয়েছে, সেটা কবিতা হতে পারে, গল্প হতে পারে, সেটা একটা প্রবন্ধ হতে পারে, এগুলোকে আমাদেরকে সঠিকভাবে শনাক্ত করতে হবে। পাশাপাশি স্কুল পর্যায়ে যে স্ব ধর্মের যে শিক্ষা, সেটা বলেন মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য, বড়ুয়াদের জন্য, আবার খ্রিস্টানদের জন্য স্ব ধর্মের স্টুডেন্টরা যাতে ধর্মীয় শিক্ষাটা যাতে যথাযথভাবে তারা স্কুলের মধ্যে পেয়ে যায়। আমি বলি যে বিশেষ করে প্রাইমারি স্কুলের মধ্যে যদি যথাযথভাবে পেয়ে যায় এবং সেটাকে যদি চর্চা করার একটা কি দেওয়া হয়, বাধ্যবাধকতা দেওয়া হয় তাদেরকে, আমার মনে হচ্ছে তাদের মধ্যে একটা নৈতিক শিক্ষা এটা ডেভেলপ করবে, এটা আমাদের প্রয়োজন। এটা মানে রূপসী গ্রাম পুলিশের ডাকাত বন্দুক যুদ্ধ, রোহিঙ্গা ঠেকাতে থাকছে বিশেষ ফর্ম, শিক্ষা মেলা 3 দিন ব্যাপী লিখিত সংবাদ, জলবায়ু উদ্বাস্ত মানুষের ঠাঁই কোথায়, রক্ষিত কসবার কেন্দ্রীয় বাস টার্মিনাল, জেলায় ফের সক্রিয় রোহিঙ্গা জঙ্গি সংগঠন, র্যাবের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হাইকোর্টের নির্দেশ, রামতে বন্দুক যুদ্ধে 2 ডাকাত নিহত, পুলিশ বদলির আতঙ্ক, পর্যটন মন্ত্রী মেনন 3 দিন সবাই কক্সবাজার আসছেন, শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে শেখ হাসিনা। সব ব্যাপারে কিন্তু এখানে আমি 2টা সংবাদ একটু আপনার সাথে আলোচনা করি। জলবায়ু উদ্বাস্ত মানুষের ঠাঁই কোথায়, একটা সংবাদ। আর একটা উখিয়ার অধিকাংশ নলকূপে পানি উঠছে না, অরক্ষিত কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল, এখানে টার্মিনালে মাদকের হাট, জেলায় ফির সক্রিয় রোহিঙ্গা জঙ্গি সংগঠন।
আপনি কি যে মনে করেন জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব তো আমাদের এই এলাকায় জনপদে আছে, যেহেতু আমরা সমুদ্র তীরবর্তী এবং আমাদের অনেকটা অংশ উপকূলীয় বেষ্টনী পাশে। সেক্ষেত্রে আজকে আপনি যদি বলি যে কক্সবাজারে ইতিমধ্যে জলবায়ু বস্ত এসছে। আমরা বিশেষ করে কুতুবদিয়া পাড়া বলি অন্যান্য ওইদিকে আমরা দেখেছি আমরা বিভিন্ন কুতুবদিয়া থেকে বিশেষ করে 91 ঘূর্ণিঝড়ের পর এবং মহেশখালী বিভিন্ন বস্ত এসছেন। হয়তো এর মধ্যে কিছুটা জলবায়ু উদ্বাস্ত থাকতে পারে আর হয়তো পরপরে। সেক্ষেত্রে এই উদ্বাস্তুগুলোকে বিব্রত বাংলাদেশেরই জনগণ এবং ওদের সাংবিধানিক অধিকার আছে বেঁচে থাকার, ওদের বাসস্থান, শিক্ষা ব্যবস্থা সরকারের দায়িত্ব। তারপরও আমাদের হয়তো সরকারি সীমাবদ্ধতার কারণে আমরা এখনো জনকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে এখনো নিজেদেরকে আসলে বিকশিত করতে পারিনি বিধায় কিছু সীমাবদ্ধ। এই জনগোষ্ঠী কোথায় থাকে, এদের জন্য কি একটা কর্ম পরিকল্পনার দরকার কিনা? আজকে যদি আমরা কিছুদিন একটু আমরা আলাপ করছিলাম যে আজকে 10 বছর পর 7 বছর পর যদি আমরা যদি আবার মুক্ত দেশ বিনির্মাণের জন্য এখন আন্তরিক হয় হঠাৎ করে প্রশাসনকে ঢেলে সাজাচ্ছি, এই যে আপনার জলবায়ু উদ্বাস্তু সমস্যা, এটা হয়তো এখন সময় আছে এদেরকে আসলে একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কোথায় ওদেরকে স্থান দেওয়া হবে। এদেরকে পাহাড়ে রাখা হবে নাকি সমতল ভূমিতে রাখা হবে? পাহাড়ে রাখলে পাহাড়ের অবয়ব নষ্ট হবে, বন নিধন হবে। একটা কর্ম পরিকল্পনা থাকাটাও একটা সরকারের প্রয়োজন, সুদূর প্রসারী কর্ম পরিকল্পনা যেটা বলে আর কি। তো এই যে রোহিঙ্গা উদ্বাস্তু যেগুলো, সরি জলবায়ু উদ্বাস্তু যেগুলো, এদের আসলে কোনো কর্ম পরিকল্পনা পরিলক্ষিত হচ্ছে না সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ। এই লোকগুলো কোথায় যাবে? এটা আসলে দেশের ভিতরে উদ্বাস্ত। আমরা রোহিঙ্গাদের কথা বলেছি, তারা বাইরে থেকে সেখানে উদ্বাস্ত। এগুলো হচ্ছে ডোমেস্টিক মাইগ্রেন্ট। এটা কিন্তু দেশের ভিতরে একটা উদ্বাস্ত। এটা খুবই দুঃখজনক। এটা তাদের ঠাঁই কোথায় হবে সেটা আজকে আমরা চিন্তা করছি, কিন্তু একটা জনপদ হারিয়ে যাচ্ছে, একটা ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি না। সেটা হারিয়ে না গেলে তো তারা উদ্বস্ত হতো না। আজকে আপনি দেখুন, যারাই নেতৃত্বে আসছে, যারাই রাজনীতি করছে, যারাই ক্ষমতায় যাচ্ছে, সবসময় পত্রিকায় আমরা দেখতে পাই যে অমুক নেতার নেতৃত্বে আপনার প্যারাবন নিধন করা হচ্ছে, অমুক নেতার নেতৃত্বে অমুক জলমহল নিধন করা হচ্ছে, অমুক আজকে পত্রিকায় আপনি হেডলাইন পড়লেন যে আওয়ামী লীগ নেতাদেরকে আসামি করা হয়েছে, সামাজিক বনায়নে তারা কত হাজার কাঠ কেটে নিয়েছে। তো এই যে আজকে আমরা যখন আমাদের বন অঞ্চলগুলোতে যাবো কক্সবাজারে, আমরা কিন্তু 15 বছর আগেও কিংবা 20 বছর আগেও কিন্তু সেখানে অনেক বড় বড় গাছ আমরা দেখেছি। ঘন জঙ্গলের জন্য সেখানে ভয়ে প্রবেশ করতে পারিনি, সেখানে অনেক বন্য প্রাণীর ভয়েও আমরা কাছে যেতে পারিনি। কিন্তু আজকে যদি আপনি একটা পাহাড়ে যান, বনের ভেতরে যান, সেখানে কিন্তু একটা গাছও আপনি দেখতে পাবেন না। অর্থাৎ এই যে জলবায়ু রক্ষা করার জন্য কিন্তু আমরা কোনো উদ্যোগ নেইনি, বরং পরিবেশ ধ্বংস করার মধ্য দিয়ে জলবায়ুকে ডেকে নিয়ে আসার জন্য যে আয়োজন, সেটা কিন্তু আমরা সম্পন্ন করেছি। আজকে কথা আসছে যে জলবায়ু উদ্বাস্তুরা কোথায় যাবে? তাহলে আমরা কি আবার তাদেরকে পাহাড়ে পাঠিয়ে দিয়ে এই পাহাড়গুলোকে আরো নষ্ট করে ফেলবো? এখানে একদিন এভাবে কি ধীরে ধীরে পুরো কক্সবাজারটা বিলীন হয়ে যাবে সমুদ্রের মধ্যে? এখানে কি একদিন কক্সবাজারে কোনো মানুষই থাকতে পারবে না? তা আমি বলবো যে এখনো সময় আছে, যারা উদ্বাস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করা হোক সুন্দরভাবে। আর জলবায়ু ধ্বংসের থেকে কক্সবাজারকে রক্ষা করবার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হোক, সামাজিকভাবে উদ্যোগ নেওয়া হোক। সরকারের কর্ম পরিকল্পনা থাকা। জি জি জি। এই যে উদ্বাস্তুগুলো কোথায় যাবে? আজ থেকে 5 বছর পরে যখন এদের মধ্যে এদের ছেলেপিলেরা হবে, বংশবৃদ্ধি হবে, 1000 থেকে 5000 জন হবে, 40,000 থেকে 1 লক্ষ হবে। এই যে আমাদের অদূরদর্শিতা, প্রশাসনিক অদূরদর্শিতা, সরকারের অদূরদর্শিতা, আমি অনেক কিছু হারিয়েছি। বিশেষ করে আমি যদি এর সাথে যদি আপনি মিলান যে রোহিঙ্গাদের 5 বছর 10 বছর আগে এখানকার সুশীল সমাজের যারা আছেন ওরা সুচ্চার ছিল যে রোহিঙ্গাদের একটা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসেন, এদেরকে একটা আইনি কার্ড দিয়ে অন্তত এদেরকে নির্ধারণ করা যায় কোথায় এরা কারা রোহিঙ্গা, যারা এর বাইরে আছে। একই জিনিস হচ্ছে জলবায়ু পরিবর্তন। আমাদের কোনো এই দেশটা কিভাবে চলছে আমি তো আসলে মাঝে মধ্যে আমি খুব কনফিউজ যে একটা কর্ম পরিকল্পনা নাই। এই যে 10 বছর পর এই সংখ্যার আধিক্য কিভাবে আমরা
সামাল দিব। কারণ একদিকে আমার বনভূমি রক্ষা করতে হবে, আরেকদিকে আমার শস্য ক্ষেত্র। সুতরাং এই দুইটার সমন্বয় গঠিত এই বস্তুগুলো কোথায় আমরা দিব? এই যে কর্ম পরিকল্পনাহীন একটা রাষ্ট্রযন্ত্র আসলে কেমনি চলে? আপনি কি মনে করেন? কক্সবাজার একটা বিশেষ অঞ্চল আমি মনে করবো যে কক্সবাজার কিন্তু আমাদের জাতীয় আপনার যে কি বলা যায় এটাকে রাজস্ব, যেটা মানে জাতীয় রাজস্ব আনায়নের ক্ষেত্রে কক্সবাজার কিন্তু একটা অন্তত 30% কিন্তু জাতীয় আয়ের 30% কক্সবাজার থেকে দেওয়া হয়। সেটা লবণ থেকে বলেন, মাছ থেকে বলেন, পর্যটন থেকে বলেন, বনভূমি থেকে বলেন, সীমান্ত বাণিজ্য থেকে বলেন, 30% কক্সবাজার কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় আয়ের, আভ্যন্তরীণ আয়ের অবদান রেখেছে। আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলছি যে একটা কর্ম পরিকল্পনা, আমি সেই জায়গাটায় আসতেছি, একটা কর্ম পরিকল্পনা থাকা উচিত। সেই জায়গাটায় আমি আসতেছি। পাশাপাশি মনে করেন সম্প্রতি কিন্তু কক্সবাজারকে পর্যটন নগরী ঘোষণা করা হয়েছে, পর্যটন জেলা। তাহলে আপনি জাতীয় আয়ে 30% এখান থেকে গেলে এটাকে যদি পর্যটন নগরী ঘোষণা করা হয়, তাহলে এই পর্যটন জেলাটাকে রক্ষা করবার জন্য, জলবায়ুটাকে রক্ষা করবার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আমি ঠিক জলবায়ু চাইতে এটা একটা ইন্ডিকেটর হতে পারে আমাদের কর্ম পরিকল্পনার যে আপনার একটা সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার অভাবে যে একটা মেসাকার হবে ভবিষ্যতে, এটার একটা উপাদ্য হচ্ছে জলপরিবর্তন। ওরা কোথায় যাবে? এখানে আবার জলবায়ু পরিবর্তনের আরেকটা মিল পাচ্ছি আমরা, এখানে উখে অধিকাংশ নলকূপে পানি করছেন, এগুলো সবকিছু কিন্তু জলবায়ুর কারণে। যে রোহিঙ্গারা আছে, আমি যদি এই দুইটা জিনিস যদি বিশ্লেষণ করি, এখানে আবার বলা আছে বিলীন হয়ে যাচ্ছে সেন্ট মার্টিন ডেইলি পাড়ার রক্ষাবাদ আজকে কক্সবাজার বাড়িতে। এই অসাধারণ কিছু আমি এখানে কিছু হেডলাইন দেখছি, সত্যিকার অর্থে এই জিনিসগুলো আমাদের খুবই মর্মাহত। এই যে আপনার পরিকল্পনাহীন একটা রাষ্ট্রযন্ত্র, একটা প্রশাসন যন্ত্র কিভাবে চলতে পারে? একটা দেশ কোনো কর্ম পরিকল্পনা, কোনো কর্ম পরিকল্পনা। আপনি আমাকে সেন্ট মার্টিন নিয়ে চিন্তা, আজকে 3টা নিউজ কিন্তু পারস্পরিক এদের সাথে একটা সামঞ্জস্য আছে। দেখেন সেন্ট মার্টিনটা নিয়ে আপনি দেখুন, চলে যাচ্ছে ছোট্ট একটা দ্বীপ, এই যে জলবায়ু উদ্বাস্ত হচ্ছে, পানি চলে যাচ্ছে। শুধু উখিয়া কেন, আপনি কক্সবাজারের যে পানি চেক করার কথা বলুন, এটা নিয়ে কেউ কি কথা বলার নাই? আমরা তো পানি নিয়ে কষ্ট পাচ্ছি। আমাদের জনপ্রতিনিধি এরা কি করছেন? কেউ কথা প্রশাসন যন্ত্র কি করছেন? হ্যাঁ, এটা আসলে একটা হাস্যকর একটা আমার মনে, আপনি কি মনে করেন? এটা আমার তো মনে হচ্ছে একটা হাস্যকর একটা ব্যাপার। একটা পরিকল্পনা নাই, এই লোকগুলো কোথায় যাবে? এই রোহিঙ্গাদের কি হবে? এই যে পানির স্তর নেমে যাচ্ছে, এর জন্য কি দেওয়া দরকার? আমরা কি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাবো কি নাকি আমরা আন্ডারগ্রাউন্ড পানির উপর ডিপেন্ড করবো? এই যে সেন্ট মার্টিন বিলীন হয়ে যাচ্ছে, এটা আসলে কি? এটা আসলে এই জিনিসটা আপনি কি বলি, আল্লাহ দোয়াতে চলছে নাকি? এটা কিভাবে চলছে? এটা আসলে বাংলাদেশটাই আসলে একটা অদ্ভুত একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমার যেটা মনে হচ্ছে আর কি। সেটা রাজনীতিতে বলেন, পরিকল্পনায় বলেন, সেটা শিল্প সাহিত্যে বলেন, সেটা আমাদের দেশের উন্নয়নে বলেন, মানে কোন বিষয়গুলোতে কোন দিকে যাচ্ছে এটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নীতি নেই। যেই নিয়ম নীতিতে আমরা দেখতে পাচ্ছি না যে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা এই পর্যটন নগরী নিয়ম সরকারের মধ্যে কিংবা আমাদের যারা নেতা নেত্রীরা আছেন এখানে তাদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের নেতা নেত্রী এইসব যদি থাকতো, ওনারা যদি সোচ্চার হতেন যে কক্সবাজারকে বাঁচাও, কক্সবাজার জলবদ্ধতা কিভাবে, এই যে আপনার গঠনমূলক কিছু পদক্ষেপ যদি আজকে যদি ওনারা যদি নিতেন, আমাদের জনপ্রতিনিধি আজকে হয়তো আপনার সাথে বাক্যাল আমার প্রয়োজন। জনপ্রতিনিধিরা আমি ডাকলে তো কেউ আসবে না, আপনি ডাকলেও অনেকেই আসবে না, কিন্তু একজন জনপ্রতিনিধি যখন ঐক্যবদ্ধ হয়ে তারা যখন কক্সবাজার রক্ষার জন্য ডাক দেবে, আমরা নিজেরাও সেখানে যাব, সাধারণ মানুষ সেখানে ঐক্যবদ্ধ হবে। তো এখন যারা এই দেশকে রক্ষা করবার জন্য ভোটাধিকার নিয়ে সংসদে গিয়েছেন কিংবা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরই আমি মনে করি যেটা উদ্যোগ নেওয়া দরকার কক্সবাজারকে রক্ষা করবার জন্য, দেশকে রক্ষা করবার জন্য। ধন্যবাদ জনাব সিরাজুল হক সিরাজ, কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা স্থানীয়ভাবে প্রকাশিত দৈনিকগুলো নিয়ে পর্যালোচনা করলাম। আমরা মোটামুটি এখানে যেসব আপনার হেডলাইন যেগুলো দেখেছি ওগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আগামীতেও একই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবু বশির চৌধুরী, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।